হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যাজেট ইম্পোর্টস। আজকে আমরা আসুস জেফাইরাস G14 2021 মডেলের একটা রিভিউ করছি। তো আপনারা অনেকেই জানেন যে জেফাইরাস G14টা আসুসের ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম মডেলস, এবং এইটা গত বছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড উইনিং একটা মডেল। তো গত বছরে অনেকগুলো বেস্ট ল্যাপটপের অ্যাওয়ার্ড এই মডেলটা পেয়েছে। সো এই বছরে আসুস খুব বেশি চেঞ্জ করে নাই, এটা লুকটা একটু চেঞ্জ করেছে, যেটা আমি আপনাদের ডিটেল রিভিউয়ে দেখাবো। এর বাইরে স্পেসিফিকেশন ওয়াইজ এই ল্যাপটপটা আসুস ইউজ করেছে Ryzen 7 এবং এনভিডিয়ার এন্ট্রি লেভেল RTX 3050 জিপিইউ, যেটা রে ট্রেসিং সাপোর্ট করে। সো এই ল্যাপটপটার ওভারঅল আউটলুক কেমন, পারফরমেন্স কেমন, চলুন দেখে নেওয়া যাক ডিটেল রিভিউয়ে। এবার আসি বক্সে কী কী আছে সেটা দিয়ে। এটা হচ্ছে জেফাইরাস G14 এর বক্সটা খুবই কম্প্যাক্ট, ল্যাপটপের মতোই, এবং এই বক্সের ডিজাইনটা 2020 ডিজাইনের মতোই রাখা হয়েছে। এই বক্সটার বাইরে কয়েকটা স্পট লেমিনেশন দেওয়া আছে, যেটা হচ্ছে লাইটের অ্যাঙ্গেলের সাথে সাথে একটু রেইনবো কালারের এফেক্টটা দেয়। আর বক্সটা খুললেই প্রথমেই চোখে পড়ে চার্জারটা, যেটা 180 ওয়াটের চার্জার, খুবই কম্প্যাক্ট, সহজেই ক্যারি করতে পারবেন। আর সাথে আছে আসুসের কিছু ব্রোশিউরস। আর এই হচ্ছে ল্যাপটপের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আসুস ওদের হাই এন্ডে যেটা করে, ওরা ল্যাপটপের কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিকেশন, যেমন এই ল্যাপটপে সিপিইউর জন্য লিকুইড মেটাল থার্মাল কম্পাউন্ড ইউজ করা হয়েছে, সেই ব্র্যান্ডিংটা ওরা এখানে দিয়ে দিয়েছে। এটা USB-C 100 ওয়াট চার্জিং সাপোর্ট করে, সেই ফিচারটাও এখানে দিয়ে দিয়েছে। সো আসুস খুব সংক্ষেপে এখানে এই ল্যাপটপের মেইন ফিচারগুলো দিয়ে দিয়েছে। এবার আসি কনফিগারেশনে। এই ল্যাপটপটায় Ryzen 7 5800HS সিপিইউ ইউজ করা হয়েছে। HS সিরিজ হচ্ছে গিয়ে AMDর লো পাওয়ার কনফিগারেশন, তবে এটাই 8 কোর 16 থ্রেডের প্রসেসর এটা। আর এনভিডিয়া RTX 3050 জিপিইউ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে গিয়ে 4GB একটা এন্ট্রি লেভেল RTX সাপোর্টেড জিপিইউ, আর এটা আপ টু 75 ওয়াট পাওয়ার ড্র করতে পারে। এটায় 16GB DDR4 র্যাম শোল্ডার করা, এবং আরেকটা স্লট আছে যেখানে আপনি আরেকটা র্যাম লাগাতে পারবেন। এটায় 1TB NVMe SSD লাগানো আছে। আর ডিসপ্লেটা এটার খুবই হাই এন্ড ডিসপ্লে, এটা হচ্ছে গিয়ে 1080p 144Hz অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্টেড ডিসপ্লেটা 100% sRGB কভারেজ দেয়, এবং আসুস খুবই ভালো করে মার্কেটিং করেছে যে এগুলো হচ্ছে গিয়ে প্যান্টন সার্টিফাইড ডিসপ্লে, অর্থাৎ খুবই কালার অ্যাকুরেট। আপনি যদি ফটো বা ভিডিও এডিটিং করেন তাহলে এই ডিসপ্লেটা আপনার খুবই কাজে আসবে। আর যদি অন্যান্য কনফিগারেশনের কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে থাইল্যান্ডে রাইট নাও দুইটা মডেল অ্যাভেলেবল আছে জেফাইরাস G14 2021 এর। একটা হচ্ছে এই কনফিগারেশনটা, আর আরেকটা হচ্ছে কি আরও হাই এন্ড একটা কনফিগারেশন, ওটা হচ্ছে Ryzen 9 RTX 3060 অ্যানিমেট্রিক্স মডেল। সো এই দুটো মডেল রাইট নাও থাইল্যান্ডে অ্যাভেলেবল আছে। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। জেফাইরাস G14 আসুসের প্রিমিয়াম রেঞ্জের একটা মডেল, সো এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটার বডিটা মেটাল, আর এটা হচ্ছে কি গ্রে কালারের। আর 2020 আর 2021 মডেলে আসুস একটা ডিফারেন্স লুক নিয়ে এসেছে, সেটা হচ্ছে গিয়ে এই অংশে, এই হোলগুলোর নিচে একটা ফিল্ম ইউজ করেছে ওরা। সো যখন লাইট একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়ে, তখন এখানে একটা রেইনবো কালারের এফেক্ট দেখা যায়। আর যেগুলো অ্যানিমেট্রিক্স মডেলে এই হোলগুলোর মধ্যে এলইডি আছে, যেটা দিয়ে বিভিন্ন লাইটিং এফেক্ট আপনি করতে পারবেন। আর আসুসের এখানে নিজের একটা ব্র্যান্ডিং করেছে স্টিল দিয়ে, রিপাবলিক অফ গেমার্স, আসুসের নিজেদের একটা ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছি। আর পিছন সাইডে যদি দেখি, পিছন সাইডে খুব বেশি পরিমাণ এক্সস্ট নাই। আসলে যেহেতু বলেছি এটা 35 ওয়াট 5800HS সিপিইউ ইউজ করে, এটা খুব বেশি গরম হয় না, সো অত বেশি ভেন্ট লাগে না। পিছন সাইডে ভেন্ট দেখা যাচ্ছে, এবং সাইডেও ভেন্ট আছে। এবার একটু খুলে দেখাই আপনাদেরকে। এটা খুললে আপনি এইখানে যে ল্যাচটা দেখছেন, এটা যদি একটু ভালো করে খেয়াল করেন, যখন এটা একটা টেবিলের উপর থাকে তখন কিন্তু এটা পুরোপুরি সারফেসের সাথে লেগে থাকে, সো এয়ার ফ্লোটা কম হয়। তো আপনি যখন এই স্ক্রিনটা খুলবেন, তখন এই ল্যাচটা আপনার বডিকে একটু উঠিয়ে দিবে, তো এটার কারণে আপনার এয়ার ফ্লোটা বেড়ে যায়। সো এই ফিচারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এটা জেফাইরাস G14 এর একটা ট্রেডমার্ক ফিচার। আর ওভারঅল বিল্ড কোয়ালিটির কথা যদি আপনাদেরকে বলি, যেহেতু এটা প্রিমিয়াম মডেল, এটার বিল্ড কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম, আমার খুবই পছন্দ হয়েছে বিল্ড কোয়ালিটিটা। এবার আসি কিবোর্ডে। এটায় সাদা ব্যাকলাইট সহ কিবোর্ড ইউজ করা হয়েছে, এখানে কোনো RGB নেই, তবে আপনি এই সাদা লাইটটার ইন্টেন্সিটি কম বেশি করতে পারবেন। আর কিগুলো আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়েছে। আমি আসুসের সবগুলো সিরিজের কিবোর্ডই ইউজ করেছি, এদের টাফ সিরিজের কিবোর্ডটা একটু সফট, এদের স্ট্রিক সিরিজের কিবোর্ডটা আরেকটু বেটার, তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে জেফাইরাস সিরিজের কিবোর্ডটা। এটা ট্রাভেল ডিস্টেন্স ডেফিনেটলি আপনি মেকানিক্যাল কিবোর্ডের মতো পাবেন না, তবে এটা ট্রাভেল ডিস্টেন্স যেটা আছে সেটা খুবই ভালো একটা ট্যাকটাইল ফিডব্যাক দেয়, যেটা আমার কাছে খুবই কমফোর্টেবল
মনে হয়েছে। আর এটার ট্র্যাক প্যাডটা একটু ছোট, যদিও এটার বডিটাই ছোট, এই কারণে আসলে স্যাক্রিফাইসটা করতে হয়েছে। তবে এটা একটা গ্লাস টপ ট্র্যাক প্যাড এবং এটা খুবই অ্যাকুরেট মনে হয়েছে এবং কমফোর্টেবল ইউজ করার জন্য। আর এটার আরেকটা ফিচার হচ্ছে কি, এটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে। এটার যে পাওয়ার বাটনটা, এটার উপর একটা ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া আছে, যেটা দিয়ে আপনি উইন্ডোজে লগ ইন করতে পারবেন। এখন এই ল্যাপটপের অন্যতম একটা উইকনেস, এটার হচ্ছে কোনো ওয়েবক্যাম নাই। আমরা জানি আসলে করোনার মধ্যে ক্লাস বা মিটিংয়ের জন্য ওয়েবক্যামটা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আসুস এই টপ রেঞ্জের ল্যাপটপ মডেলগুলোতে কোনো ওয়েবক্যাম দেয় নাই। সো এটাতে কোনো ওয়েবক্যাম নাই, তবে উপরে দুইটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে আপনি কল করতে পারবেন, এটা অডিও ইনপুটটা নিতে পারবে। আর যদি ওয়েবক্যাম লাগে আপনি হয়তো ওয়েবক্যামটা এক্সটার্নাল ইউএসবি একটা ইউজ করতে পারবেন। এই ল্যাপটপের অন্যতম একটা স্ট্রেংথ হলো এটার ডিসপ্লেটা। এটা ইউজ করা হয়েছে 144 হার্টস অ্যাডাপটিভ সিঙ্ক, খুবই হাই এন্ড একটা ডিসপ্লে। এটা 100% এসআরজিবি কভারেজ দেয় এবং আসুস এটা মার্কেটিং করে প্যান্টন সার্টিফাইড বলে, অর্থাৎ এটা ফ্যাক্টরি থেকেই প্রি ক্যালিব্রেটেড থাকে। আপনি যদি কালার অ্যাকুরেট কোনো কাজ যেমন ফটো বা ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকেন, তাহলে এই ডিসপ্লেটা আপনার জন্য পারফেক্ট। এবং আমি পার্সোনালি যেসব ডিসপ্লে ইউজ করেছি এখন পর্যন্ত ল্যাপটপে, আমার কাছে মনে হয়েছে অন্যতম বেস্ট ডিসপ্লে হচ্ছে এই জেফারাস G49 ডিসপ্লেটা। যেহেতু এটা খুবই পোর্টেবল একটা মডেল, এটাই আপগ্রেড অপশনও লিমিটেড। এটাই যে র্যাম 16 GB দেওয়া আছে, এটা মাদারবোর্ডে সোল্ডার্ড করা এবং আরেকটা স্লট ফ্রি আছে যেখানে আপনি আরেকটা 16 অথবা 32 GB র্যাম লাগাতে পারেন। সো এর বাইরে আর কোনো আপগ্রেড অপশন নাই। এটায় একটা NVMe স্লটই আছে এবং সেটা অলরেডি 1 TB NVMe লাগানো আছে। সো র্যামের বাইরে আর কোনো আপগ্রেড অপশন এই মডেলে আপনি পাচ্ছেন না। পোর্টগুলোর দিকে যদি তাকাই, এটা ডান দিকে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং একটা USB-C পোর্ট আছে এবং কেনজিংটন লক আছে। এটার পিছন সাইডে কোনো পোর্ট নেই। এটার বাঁ সাইডে একটা পাওয়ার পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে, একটা USB-C পোর্ট আছে যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারেন অথবা ডিসপ্লে পোর্ট হিসেবে আউটপুটও দিতে পারেন, এবং একটা হেডফোন জ্যাক আছে। এই ল্যাপটপে ইউজ করা হচ্ছে Ryzen 7 5800HS প্রসেসর। এটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, অর্থাৎ যে কোনো প্রসেসর ইন্টেন্সিভ কাজ এটা খুব ভালোভাবে করতে পারবে। আর এটা হচ্ছে HS সিরিজের প্রসেসর। HS সিরিজ হচ্ছে AMDর লো পাওয়ার 35 ওয়াট ভেরিয়েন্ট। এগুলো ইউজুয়ালি যেগুলো ল্যাপটপ একটু পোর্টেবল হয়ে থাকে সেসব ল্যাপটপে AMD দিয়ে থাকে, তবে এটা লো পাওয়ার ভেরিয়েন্ট হলেও এটা কিন্তু যে কোনো 5800H's সাথে কম্পিট করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এটার ডিটেল পারফরমেন্সটা। শুরু করি সিনেবেঞ্চ R20 বেঞ্চমার্ক দিয়ে। এটা খুবই CPU ইন্টেন্সিভ একটা বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কে Ryzen 5 800HS এর সিঙ্গেল কোর স্কোর 515 এবং মাল্টি কোর স্কোর 4736। আমরা যদি চার্টের দিকে তাকাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখব 5800HS 5800H প্রসেসরের কাছাকাছি পারফর্ম করে। 3D Mark TimeSpy বেঞ্চমার্ক রান করার সময় এটার ম্যাক্সিমাম টেম্পারেচার 80°C, পাওয়ার ড্র 45 থেকে 50 ওয়াট এবং ক্লক স্পিড 3950 মেগাহার্টজ। আমরা যদি ক্লক স্পিড চার্টের দিকে তাকাই, ম্যাক্সিমাম টাইমই ক্লক স্পিড 4200 মেগাহার্টসের আশেপাশে, পাওয়ার ড্র ম্যাক্সিমাম 54 ওয়াট এবং টেম্পারেচার ম্যাক্সিমাম 84°C। এই ল্যাপটপে স্যামসাংয়ের OEM একটা SSD ইউজ করা হয়েছে। তো এই SSDটার রিড স্পিড 3157 এবং রাইট স্পিড 1701 MB/s। এই ল্যাপটপে ইউজ করা হয়েছে NVIDIAর এন্ট্রি লেভেল রে ট্রেসিং এবং DLSS সাপোর্টেড RTX 3050 4GB GPU। এটা আপ টু 75 ওয়াট পাওয়ার ড্র করতে পারে। এই মডেলটা ডেস্কটপে এখন অ্যাভেলেবল না হলেও ল্যাপটপে অলরেডি এই মডেলটা চলে এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই গ্রাফিক্স কার্ডটার পারফরমেন্স। 3D Mark GPU বেঞ্চমার্ক রান করার সময় GPU ক্লক 1790 মেগাহার্টসের আশেপাশে, পাওয়ার ড্র 65 ওয়াটের আশেপাশে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 70°C। CPU স্কোর 7486 এবং GPU স্কোর 5048। আমরা যদি বেঞ্চমার্ক চার্টের দিকে তাকাই তাহলে দেখব 5800HS 5800H এর মতোই পারফর্ম করছে এবং 3050 টাফ F15 3050-র মতোই পারফর্ম করছে। আর 4GB GPU হয় এই ল্যাপটপে পোর্ট রয়্যাল রান করা সম্ভব হয় নাই। এখন কিছু অ্যাকচুয়াল গেমিং বেঞ্চমার্ক দেখি। শ্যাডো অফ টুম রেইডার সব কিছু হাইয়েস্ট সেটিংসে আছে। এই বেঞ্চমার্কটা রান করার সময় GPU ক্লক 1935 মেগাহার্টসের আশেপাশে, GPU ম্যাক্সিমাম টেম্পারেচার 82°C এবং পাওয়ার ড্র 64 ওয়াট।
এখন হরাইজন জিরো ডন গেমটার গেম প্লে দেখাই, সবই সেটিংস আলটিমেট কোয়ালিটিতে আছে। এই বেঞ্চমার্কটা রান করার সময় জিপিইউ ক্লক 1980 মেগাহার্টসের আশেপাশে থাকছে, পাওয়ার ড্র 65 ওয়াটের আশেপাশে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 81 ডিগ্রি সেলসিয়াস। কয়েকবার রান করার পরেও এখানে এফপিএস কিছুটা কম এসেছে অন্য 3050 এর কম্প্যারিসনে। এটার রিজনটা আসলে আমিও বুঝি নাই, তবে এটা হয়তো সিঙ্গেল চ্যানেল র্যামের কারণে হয়ে থাকতে পারে। আপনারা সবাই রিকোয়েস্ট করেছিলেন রেড ডেড রিডেমশন 2 গেমটার গেম প্লে দেখানোর জন্য। এখানে বেঞ্চমার্ক সব হাই সেটিংসে আছে। এই বেঞ্চমার্কটা রান করার সময় জিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার 78-79 ডিগ্রি সেলসিয়াস, জিপিইউ ক্লক 2000 মেগাহার্টসের আশেপাশে এবং পাওয়ার ড্র 65 ওয়াট। আমরা যদি ক্লক স্পিড কার্ভের দিকে তাকাই তাহলে দেখব ম্যাক্সিমাম সময়ে ক্লক স্পিড 850 মেগাহার্টসের আশেপাশে থাকছে এবং জিপিইউ ম্যাক্সিমাম টেম্পারেচার 81 ডিগ্রি সেলসিয়াস। এই ল্যাপটপটার আরেকটা খুবই স্ট্রং ফিচার হলো এটার ব্যাটারি লাইফ। এটায় 76 ওয়াট আওয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা যেহেতু লো পাওয়ার সিপি ইউজ করা হয়েছে, রেগুলার ইউসেজে আমি 8 ঘন্টার উপরে ব্যাটারি লাইফ পেয়েছি। সো এটার ব্যাটারি লাইফ খুবই ভালো। গেমিংয়ে ইউজুয়ালি অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো ব্যাটারি লাইফ পেয়েছি। সো ব্যাটারি লাইফ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। এখন সামারি টাইম। সামারিতে আমি বলবো যে যদিও এটা লো পাওয়ার রাইজেন 5800HS প্রসেসর ইউজ করা হয়েছে, আপনি যদি বেঞ্চমার্ক দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু রেগুলার পাওয়ার 5800H এর মতোই অলমোস্ট পারফর্ম করছে। সো খুব একটা পারফরমেন্সে কম্প্রোমাইজ আসুস করে নাই, কিন্তু লো পাওয়ার প্রসেসর হওয়াতে আপনি কিন্তু 8 আওয়ার প্লাস ব্যাটারি লাইফ পাচ্ছেন। প্লাস মাত্র 1.6 কেজি একটা ডিভাইসে 8 কোর 16 থ্রেডের এত পাওয়ারফুল একটা প্রসেসিং পাওয়ার আপনি পাচ্ছেন। সো ডেফিনেটলি প্রোর থেকে অনেক অনেক কম। আর যেটা ভালো লাগে না সেটা হচ্ছে কি এটা কোনো ওয়েব ক্যাম নাই। ওয়েব ক্যামটা আপনি হয়তো একটা এক্সটার্নাল ইউএসবি লাগাই নিলে সেটার কাজ চালায় নিতে পারবেন। আর এটার জিপিইউটার ব্যাপারে খুব বেশি কিছু বলার নাই, যেহেতু এটা RTX 3050 এন্ট্রি লেভেল একটা জিপিইউ। এটা দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন এরকম না, কিন্তু এটার কিছু কি ফিচার আছে, যেমন রে ট্রেসিং আছে, প্লাস ডিএলএসএস আছে। ডিএলএসএস দিয়ে আপনি হয়তো একটু ভালো কোয়ালিটিতে খেলতে পারবেন আপস্কেলিং করে। আর এই ল্যাপটপটার আরেকটা হাইলাইটিং ফিচার ডেফিনেটলি এটার ডিসপ্লেটা। আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লেস এটাতে আছে। সো এই ল্যাপটপটা আমার কাছে মনে হয় পারফেক্ট তাদের জন্য যারা একটা পোর্টেবল ডিভাইস খুঁজেন, যেহেতু 8 আওয়ার প্লাস ব্যাটারি লাইফ, এবং যারা একটু কালার অ্যাকুরেট ডিসপ্লে লাগে, যেমন আপনি যদি ফটো এডিটিং করেন অথবা ভিডিও এডিটিং করেন তাহলে আপনার জন্য এই ল্যাপটপটা পারফেক্ট। প্লাস এই জিপিইউটা থাকার কারণে যেটা হবে যে আপনি যদি ফটো বা ভিডিও এডিটিং করতে করতে টায়ার্ড হয়ে যান, আপনি কিছু ক্যাজুয়াল গেমিং করতে চাইলে এই জিপিইউ দিয়ে সেই ক্যাজুয়াল গেমিংটা করতে পারবেন। সো পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, জেফাইরাস G14 গত বছরের শুরুতেই বলেছি যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পরিমাণ অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট ল্যাপটপ হিসেবে, এবং এই হাইপটা কিন্তু রিয়েল, এটা কিন্তু কোনো ফ্লুক না। সো এই বছরেও আসুস সেই কন্টিনিউশনটাই রেখেছে এবং আমার মতে এই ল্যাপটপটা এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট পোর্টেবল ল্যাপটপ। তো এই ছিল গ্যাজেট ইম্পোর্টসের আসুস জেফাইরাস G14 2021 মডেলের রিভিউ। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো ফিডব্যাক থাকে আপনি কমেন্টে করতে পারেন, আমি ডেফিনেটলি ট্রাই করবো আপনাদের রিপ্লাই দেওয়ার। এর বাইরে আমার ফেসবুক গ্রুপ গ্যাজেট ইম্পোর্টসে জয়েন করতে পারেন। আপনারা যদি কোনো ল্যাপটপ কিনতে চান বা কোনো কোয়েরি থাকে সেখানে কমেন্ট করতে পারেন বা পোস্ট করতে পারেন। এর বাইরে গ্যাজেট ইম্পোর্টসের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি করেছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটায় জয়েন করলে আপনারা নতুন কোনো স্টক আসলে অথবা কোনো প্রাইস ড্রপ হলে বা কোনো ফ্ল্যাশ সেল হলে খুব তাড়াতাড়ি সেটার ব্যাপারে জানতে পারবেন। আর আপনারা ফিউচারে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা জানালে আমি ট্রাই করবো সেই ধরনের ভিডিওই নিয়ে আসার। সো আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করেন, তাহলে আমার মোটিভেশন আরও আসবে, আমি ফিউচারে আরও এই ধরনের কন্টেন্ট বানাবো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।